আজকে অনুষ্ঠানে বসে ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ছে। আমরা ভাইয়েরা বসে একসঙ্গে ওই যে কার্ড আছে তাস, সেটা দিয়ে ঘর তৈরি করতাম। হালকা হাওয়ায় বা কখনো দেখা যেত যে জোরে যদি কিছু রাখতাম, তাসের ঘর ভেঙে গেলে খুব কষ্ট হতো। যখন সাপ লুডো খেলতাম, সাপের মুখে গুটি পড়লো আর একেবারে নিচে নেমে আসলো, মানে 98 থেকে 1, এর খুব কষ্ট দিত। আজকে না জানি যাদের একেবারে যে পতন ঘটছে, অবস্খলন যে ঘটছে, তাতে তাদের অনুভূতি কি। আজকে অনেকে বলছেন যে রাস্তাঘাটে বেরোলেই চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। মনে পড়ছে 9-10-এর সেই ভাব সম্প্রসারণের কথা, যেখানে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তৃণ সমদোহে তারে। বারবার মনে পড়ছে এসব কথা। দেখুন, আমি স্মৃতি রোমন্থন করছি এই কারণের জন্য, কারণ আজও তো পশ্চিমবঙ্গের মানুষের কাছে গত 15 বছরের স্মৃতি একেবারে উজ্জ্বল। অনুজ্জ্বল তো নয়, 2021-এর বিধানসভার পরে চিৎকার করে বলতে থাকা বিশ্বজিৎ সরকার আর তার মায়ের বক্তব্য, বুকফাটা কান্না, এসব কি আজ সত্যি ইতিহাস? ইতিহাস না, স্মৃতির প্রক্ষলনে সামান্য একটুখানি ব্যাকফ্ল্যাশে গেলেই আপনারা এই সমস্ত ছবিগুলো দেখতে পাবেন। পিটিয়ে পিটিয়ে থেঁতলে খুন করা হয়েছিল অভিজিৎ সরকার নামক এক বিজেপির কর্মীকে। তার সারমেয়গুলোকেও ছাড় দেয়নি কিছু দুষ্কৃতী দুর্বৃত্ত। আর এরপর কিভাবে অদ্ভুত ম্যাজিকের মতো নামগুলো একের পর এক চার্জশিট থেকে বাদ গেল। আর এই নামে অভিযুক্ত ছিলেন অন্যতম পরেশ পাল। আজকের একটা ছবি দেখাই আমার খারাপ লাগছে, কিন্তু ছবিটা আমাকে দেখাতেই হবে, কারণ 15 বছরের স্মৃতি আমরা আজও ভুলিনি। আসুন, এই হচ্ছে পরেশ পাল, যিনি হাসপাতাল থেকে নয়, আদালত থেকে বেরোচ্ছেন অ্যাম্বুলেন্স করে স্ট্রেচারে শুয়ে, যাতে গ্রেপ্তারি তাকে ছুতে না পারে। দেখুন, একেবারে উপরের সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে স্ট্রেচারে করে পরেশ পালকে। সেই ছবিটা দেখালে আরও বেশি ভালো লাগতো আমাদের। তোলাবাজ আর খুনি বলে বিশ্বজিৎ সরকার, অর্থাৎ সেই অভিজিৎ সরকারের দাদা, যারা প্রায় 5 বছর ধরে ন্যায্য বিচার পাওয়ার জন্য লড়াই করছেন, কিন্তু আইনের ফাঁক গলে বারবার করে পরেশ পাল, স্বপন সমাদ্দারেরা অধরা থেকে গেছেন। আরেকজন হচ্ছেন স্বপন সমাদ্দার, এই কাণ্ডের হিরো। নতুন সরকার আসার পর অভিজিৎ সরকার মার্ডার কেসের ফাইল খোলার পরেই তৎপরতা তুঙ্গে। আমরা দেখাই আরেকজন কাউন্সিলর স্বপন সমাদ্দার, ওই মানিকতলা এলাকার। দেখুন, হাত জোর করে আজ ক্ষমা চাইছেন মানুষের কাছে। আর তারপরে নতুন মেনু ডিশের ডিম ওনার দিকেও তেড়ে এসছে, যেরকমভাবে এখন হচ্ছে বিভিন্ন জায়গায়। স্বপন সমাদ্দার, তাকে মানে আজকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। দেখুন, আর এবার আপনাদেরকে আমি একটু দেখাতে চাইব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি গতকাল অনুষ্ঠান যখন আজ সারাদিন করি, যখন হাল্লাবোল করি, বলেছিলাম যে রাস্তাতে এতটাই পিছল, কে কোন দিকে পড়ে যাচ্ছেন আর কখন পড়ে যাচ্ছেন তারা নিজেরাই জানেন না। আজকে বেসুরো হচ্ছেন কল্যাণ, যে কল্যাণ গতকাল রাত পর্যন্ত, অর্থাৎ রাত 11টা এর পর পর্যন্ত তিনি মমতাপন্থী তৃণমূল ছিলেন, নির্ভরযোগ্য সাংসদ ছিলেন। সবাই একের পর এক ছেড়ে গেলেও কল্যাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তিনি চলছিলেন। আজ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বলছেন যে এই অটোক্রেসি মানা যায় না, এই মানে ধৃষ্টতা মানা যায় না, এই অ্যাডামেন্ট মানা যায় না, এই পরিস্থিতিকে মানা যায় না। আসুন কল্যাণ কি বলেছেন একবার মিডিয়াকে অ্যাড্রেস করে শোনাই আপনাদের। আমাকে জানালে না ফাইল করেছো বলে, না উপর থেকে ইনস্ট্রাকশন এসছে, না কিশোর দত্ত করছে, আমার করুক কিশোর, তাহলে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন, ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টা খানেকের মধ্যে আমি করবো কি করবো না, কিছু জানাই। আর আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না। এত অ্যারোগ্যান্সের কি আছে? শিক্ষা দেয় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 শর্ট পলিটিশিয়ান, আমি বলে দিলাম।
দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি, দ্যাটস অল। কৌশিক চন্দ্র ঘরে মেনশন করে আমি বললাম যে ম্যাটারটা খুব আর্জেন্ট, আমার সার্চ হয়েছে, এ হয়েছে, তুমি মামলাটা নাও। তখন জজ সাহেব বললো ঠিক আছে মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি কালকে নেবো। আমি খুবই অসুবিধার মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে, কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে, ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমি আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। মমতা দিদিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে, না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। দেখুন, 28 বছরের একটা রাজনৈতিক দল, একটা দুটো দিন নয়, 15 বছর এই রাজ্যের ক্ষমতার কেন্দ্রে থেকে লড়াই করে একটা দল। আজকে কি পরিস্থিতি জানেন? আজকে মানুষ নিজেকে তৃণমূল পন্থী বলতে ভয় পাচ্ছেন। আজকের বর্তমানে এই হচ্ছে পরিস্থিতি। তিনি যে কোনো সময় তৃণমূল করতেন সেই পরিচয় দিতে আজকে মানুষ কুণ্ঠিত, দ্বিধাগ্রস্ত, ভীত, লজ্জিত। আজকের দিনে দাঁড়িয়ে এই সেই তৃণমূল কংগ্রেস, যে দলটি গত 15 বছর আমাদের বাংলার অগ্রগতিকে বারবার করে শুভজিৎরা, শক্তি দ্বারা, বিজেপির যারা রিপ্রেজেন্টেশন করেছেন এখানে বারবার করে বলেছেন পশ্চিমবঙ্গ খাতের কিনারে, সর্বনাশ হয়ে যাচ্ছে শিক্ষা সংস্কৃতি। বিশ্বাস করুন, আজকে আমি কনফেস করছি এই জায়গাটা, আমরা মিডিয়ার লোক ভাবতাম এরা এদের রাজনৈতিক জায়গা থেকে কথাটা বলছেন। আজকে অনেকটা পরিষ্কার সবার সামনে যে ঠিক কী হতে যাচ্ছিল পশ্চিমবঙ্গের। আসুন আমরা এই আলোচনার টেবিলে থাকব। ঠিক যখন আলোচনা করছি এখন ভবানী ভবনে হয়তো ইনভেস্টিগেশন চেয়ারের সামনে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দলের পতন বা ধ্বংস বা এই অবস্খলনের মূল অভিযুক্ত করা হচ্ছে, সেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হয়তো গ্রেপ্তারি না হলেও আজ নয় কাল, কিন্তু গ্রেপ্তারিতে তো সব শেষ হয়ে যাবে। অনেক মানুষ রয়েছেন যারা এই উৎকণ্ঠার রাত গুজরান দেখতে চাইছেন, অর্থাৎ গ্রেপ্তারি নয়, দৌড় করাও। মানুষের এই রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে বিভিন্ন জায়গায়। আমরা মানুষের প্রতিক্রিয়াও নিয়েছি এই বিষয়। মানুষ বলছেন গ্রেপ্তারি তো তাহলে সব শেষ হয়ে গেল, বিনিদ্র রাত জাগাও আর দৌড় করাও। আমি জানি না যে কি হবে আগামী দিনে, কিন্তু অবশ্যই আমি অন্যান্য যারা রাজনৈতিক দলের এখানে রিপ্রেজেন্টেশন রয়েছেন আমি তাদেরকে পরিচয় করিয়ে দিই, তাদের সঙ্গে কথা বলবো এবং কোন দিকে যাচ্ছে ঘটনা আমরা দেখব। তবে একটা ছবি দেখি, একটু মন ভালো করে দিই আপনাদের। মানুষ বলতেন ফলতাতে যে আমরা ভোট দিতে পারি না। এই শুভজিৎদের দল করা মানুষ একটা সময় বামেদের ক্ষমতার অলিন্দে ছিল, ফলতাতে ক্ষমতা ছিল, সেখানে দাঁড়িয়ে বহু বামপন্থী ভোটের দিন বলেছেন আমরা গত 10 বছর 15 বছর ভোট দিতে পারিনি। আজকে ফুল প্যান্টটুকু পরতে পারেননি পুষ্পা, হাফ প্যান্ট পরে হাত জোড় করে মানুষের কাছে ক্ষমা চাইছেন। খুব সম্ভবত ডিহা বা এরকম একটি অঞ্চল ফলতা বিধানসভার মধ্যে, সেখানে পুলিশ আজকে সব জায়গায় ঘোরায় এই জাহাঙ্গীর খানকে। মুখটা যাতে পরিচিত হয় তার জন্য কালকে দাড়ি কাটানো হয়েছে, গ্রেপ্তার পুলিশ পিসির 5 দিনের মধ্যে, যাতে মুখটা চেনা যায়। কারণ ওই যখন নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার হয়েছে জাহাঙ্গীরকে দেখে চেনা যাচ্ছিল না, অনেকের মধ্যেই সংশয় ছিল। আজকে জাহাঙ্গীরকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় মার্চ করায়, হাতে হাতকড়া পরা অবস্থায় জাহাঙ্গীরকে দেখে খুশি ফলতা বিধানসভার বিভিন্ন এলাকার মানুষ। যে চূড়ান্ত অত্যাচার, মানুষকে ভোট না দিতে দেওয়া, বারবার করে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করতে দেওয়া, মানুষকে ভোটের লাইনে দাঁড়ালে বলা যে আপনার ভোট হয়ে গেছে। আপনি ভাবতে পাচ্ছেন ইভিএম মেশিনের উপরে সিসিটিভি স্পাই ক্যাম লাগিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে, ব্ল্যাক টেপ দেওয়া, হোয়াইট টেপ দেওয়া তার অভিযোগ রয়েছে, ফ্রেগ্রেন্স হাতে নানান রকম পারফিউম লাগিয়ে দেওয়ার ইভিএমের বাটনে সেই অভিযোগ আসছে। এই হচ্ছে সেই জাহাঙ্গীর। এই ছবিগুলো দেখলে ভালো লাগবে, যেখানে মানুষের কাছে হাত জোড়, আইনের পথে চলবে। কিন্তু উনি তো জেলা পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, কালকে উনি কাজটা করে দিয়েছেন। আমি জানি না ফরেন্সিক কিছু পাবে কিনা। একটা ছবি দেখাই যেখানে আলিপুরে, আচ্ছা আমি ছবিটা দেখাবো না প্লিজ, ছবিটা দেখাবো না, অনেক প্রবলেম আছে। আলিপুরে জেলা পরিষদের অফিস দাউ দাউ করে জ্বলছে, পুড়ে শেষ হয়ে গিয়েছে। কত নথি, কত তথ্য পুড়ে গেছে আমরা জানি না, কি উদ্ধার হবে আমরা সেটাও জানি না। আসুন পরিচয় করে দিই যারা আজকে রয়েছেন। চার্লস নন্দী বিজেপি রিপ্রেজেন্টেশন করবেন, আজকে বিজেপি মুখপাত্র, স্বাগত আপনাকে। শুভজিৎ ঠিক তার পাশেই বসে,
শুভজিৎকেও স্বাগত জানাচ্ছি। শুভজিৎ সরকার বাম মুখপত্র, পাশের শক্তিরা। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে গেলে কতটা শক্তি বৃদ্ধি হবে কংগ্রেসের জানি না, তবে শক্তিদা তার শক্তি নিয়ে আজকের আমাদের অনুষ্ঠানে রয়েছেন। শক্তি মৈত্র, স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আজিজুল বিশ্বাস অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের দীর্ঘদিনের পরিচিত মানুষ, আমি স্বাগত জানাচ্ছি আজিজুল দাকেও। আর এখন এই মুহূর্তে আমি প্রথম যেতে চাইবো হচ্ছে আজিজুল দার কাছেই যাই প্রথমে, যে আজিজুল দা এই সব ছবিগুলো দেখবার পর খুব স্বাভাবিকভাবেই একটা বিশ্লেষণের জায়গা তৈরি হয়, যেটা হচ্ছে মানে 4 তারিখের পর থেকে আজকে হচ্ছে আপনার 11 তারিখ, অর্থাৎ এই গত 1 মাস 6-7 দিনে যা হয়েছে, আপনার মনে হচ্ছে যে এটাই হচ্ছে প্রকৃত আইনের শাসন, আর আগে যেটা ছিল সেটা শাসকের আইন ছিল? এটা নিয়ে তো দীর্ঘদিন বিতর্ক হয়েছে, আইনের শাসক, আইনের শাসন নাকি শাসকের আইন। এটা এখনো যে ডিবেটের ঊর্ধ্বে উঠে গেছে তা কিন্তু নয়। মানে আমাদের দেশ তো একটা সাংবিধানিক দেশ, সাংবিধানিক মোতাবেক চলে, বাংলা তার বাইরে নয়। সেদিক দিয়ে মানে আমরা তো মানে আপনার ওই কোমরে দড়ি পরানোটাই কষ্ট হচ্ছে মনে হয় না? কষ্ট প্রশ্ন না, আমি বলি বিষয়টা হচ্ছে যে বিগত দিনগুলোতে আমার রাজ্যের বাইরেও আমরা দেখবো যে এনকাউন্টারের ঘটনা ঘটছে, অর্থাৎ কোথাও না কোথাও আইনের মতো করে চলুক, ওই জায়গা থেকে মানে আইনটা জনগণের হাতে চলে আসছে, একটা প্রাতিষ্ঠানিকতা রয়েছে। তো সেই জায়গাটা থেকে আমার বলা বিষয়টা হচ্ছে, কেউ যদি চুরি করে থাকে, অবশ্যই চুরি করেছে বা দুর্নীতি করেছে, তার শাস্তি হওয়া উচিত, এবং সেই শাস্তি পাওয়ার জন্য মানে যে খুনি তারও আত্মপক্ষ সমর্থনের একটা অধিকার রয়েছে সাংবিধানিকভাবে, এবং সেইভাবেই হওয়া উচিত। আমি মনে করি না এটা তো ঘটনা আজকে 4 তারিখে 4 মে যে ম্যান্ডেট বাংলার মানুষ দিয়েছে, সেই ম্যান্ডেটে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। নতুন রাজনৈতিক পালাবদলের পর যে নতুন সরকার এসেছে, সেই সরকারের যে শাসন, আমি তো সেই 2016 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে তোমাদের সঙ্গে আমি আছি একদম এই বিশ্লেষণের জায়গায়। দেখবে 2016 সালে তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরে আমরা মাসখানেক ধরে আলোচনা করেছিলাম যে নতুন সরকার এসে, এই যে দ্বিতীয়বারের জন্য এসে, মানুষ কি চাইছে এই সরকারের কাছে। মানে এখনো পর্যন্ত আমি দেখছি এই যে ডিম থেরাপি বলো বা এই কোমরে দড়ি দিয়ে ঘোরানো বলো, এই ঘটনাগুলো ঘটছে। জনরোষ আছে, আমি মেনে নিচ্ছি, কিন্তু জনগণের যে আশা আকাঙ্ক্ষা, 15 বছরের যদি অপশাসন হয়ে থাকে, সেই অপশাসনের পর শাসকের কাছ থেকে সুশাসনের বার্তা নিশ্চয়ই কিছু না কিছু দেখছে, সেই জনগণের কাছ থেকে উঠে আসা উচিত, এবং সেইখানে একটা গুরুদায়িত্ব পালন করা উচিত হচ্ছে মিডিয়ার। আমি পরিষ্কারভাবে বলছি, সেই জায়গায় মিডিয়া কিন্তু ব্যর্থ হচ্ছে। মিডিয়া খানিকটা হচ্ছে ওই যে একটা সময় টেস্ট ক্রিকেট ছিল, তারপরে 50-50 এলো, তারপর T20, এরপরে T20 পরে কি আসবে জানি না, ধরকে মার, মানে যেমন খুশি খেলো, নো গ্রামার। তেমনি পলিটিক্সের ক্ষেত্রেও যা যা ঘটছে, গ্রামারটা না দেখিয়ে ওই 6 মারো 4 মারো, যে কোনোভাবে ম্যাচ যেত, এইটাই মিডিয়া কিন্তু আঁখো দেখা হাল দেখাচ্ছে। আমার এই জায়গাটাই বক্তব্য। জাহাঙ্গীর খান বলো বা শাহজাহান বলো, যারা গণতন্ত্রকে কণ্ঠরুদ্ধ করেছে, এটা তো ঘটনা, আমিও স্বীকার করি যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের মানে পেশি শক্তির প্রয়োগ ঘটেছে, এটা তো ঘটেছে, এবং তার জন্য এরা দায়ী। এবং সেই সময় যারা শাসক দল ছিল 4 তারিখের আগে পর্যন্ত, তাদের দায়বদ্ধতা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং তাদের বিচার হওয়া উচিত, এবং সেই বিচারটা সুষ্ঠুভাবে সাংবিধানিক পন্থায় হওয়া উচিত। হঠাৎ করে তুমি যদি আইন হাতে তুলে নিই, সেটাও কিন্তু অপরাধ। এই জায়গাটা বোঝার দরকার আছে। বেশ, এতদিন আপনারা বলতেন যে মানে আপনার মুখ থেকে অনেকবার শুনেছি যে রাস্তায় নেমে তো বিক্ষোভ দেখানো উচিত, বা মানুষ তাদের জনরোষ থাকতেই পারে। আমার আজকে আমি এরপরে চার্লস নন্দীর কাছে যাব। আমার আজকে ভীষণভাবে মনে পড়ছে যখন জেপি নাড্ডার গাড়ি আক্রান্ত হলো শিরাখোল বলে এলাকায়, ডায়মন্ড হারবার বিধানসভার মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন সন্ধ্যায় বলেছিলেন, আমার তো কিছু করার নেই, এটা তো বিক্ষিপ্ত জনরোষ। আজকে জনরোষকে খুব কষ্ট লাগছে আজিজুলদার, জানি না কেন। কিন্তু ওই যে বলে না, একটা সময় এমন একটা সময় ছিল আজিজুলদা, আমাদের এই ভারতীয় ক্রিকেটে কিছু বড় বড় ফেস ছিল, কিছু ব্র্যান্ড তৈরি হয়ে গিয়েছিল, তাদের এগেনস্টে সিলেকশন কমিটি কোনো কথাই বলতে পারতো না। আপনিও জানেন যে এরা বড় নাম, বড় ফিগার, এদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এখন গম্ভীর রাজ চলছে। এই গম্ভীর রাজের তথ্য কি জানেন?
সূর্যকুমার যাদব, যার হাত ধরে টি-20-তে বিশ্বকাপ পেয়েছে ভারত, আইপিএলে তার কোয়ালিটি মানে তার যে আউটপুট সেটা খারাপ হওয়ার জন্য তাকে দল থেকে বাদ চলে যেতে হচ্ছে, আর অত্যন্ত বয়সে কম থাকা বৈভব সূর্যবংশীকে চান্স দেওয়া হচ্ছে। অর্থাৎ পারফরমেন্স ম্যাটার্স। কে কীরকম পারফর্ম করছে, আপনি 4-6 মারার কথা বলছিলেন না, মিডিয়া সেটাই দেখাবে যেটা মানুষ দেখতে চায়, সেটাই দেখাবো আমরা, দায়বদ্ধ, একদম দায়বদ্ধ, 100% দায়বদ্ধ। আমি বলছি এখানে 17 বছর কাজ করে আমি সেই দায়িত্ব নিয়ে আমার ঘাড়ে দায়িত্ব দেখতে চাই। আমি একটু বলি, মানুষ কি দেখতে চাই, তার যদি তার যদি মূল্যায়ন বা ফিডব্যাক তোমার কাছে থাকে, কিছু বলার নেই। মানুষের কাছ থেকে আবার জেনে আসো না, মিডিয়ার কাছ থেকে মানুষ কি জানতে চাইছে, কি দেখতে চাইছে। মিডিয়ার কাছ থেকে মানুষ এটা চাইছে, একটা সার্ভে করে দেখো, আমরা তো মানুষের সঙ্গে আছি। বেশ, আমি চার্লস নন্দীর কাছে যাব। বর্তমানে যে ছবিগুলো আমরা মিডিয়াতে দেখছি, মানে এই প্রথম আমার 17 বছরের কেরিয়ারে বিধানসভার পরে আমাদের ড্রাই সেশন থাকে, কিন্তু এবার হচ্ছে সব থেকে কালারফুল সেশন চলছে। প্রত্যেক দিন অপরাধের বিরুদ্ধে পুলিশি আইনি পদক্ষেপ এবং জনরোষের ছবি, চোর চোর স্লোগান, ডিম থেরাপি চলছে। আমি ভালো কথা বলেছেন। আমি আমার জীবনে 3টে পরিবর্তন দেখেছি এই পশ্চিমবঙ্গে। 77-এর পরিবর্তন দেখেছি, তখন আমার বয়স কম ছিল, 15 বছর মতো বয়স ছিল, কিন্তু মনে তো আছে পরিষ্কার। তারপরে সাংবাদিক হিসেবে আমি তৃণমূলের আশা দেখেছি, আবার এবার দেখলাম বিজেপির আশা। তো সেখানে একটু আগে আজিজুল বাবু যেটা বলছিলেন যে মিডিয়া, আসলে আজিজুল বাবুর অসুবিধার কথা হচ্ছে জানেন, মানে মিডিয়া এই প্রথম আমি দেখলাম গত 11 বছরে তৃণমূলকে চোর বলছে পরিষ্কার। তৃণমূলের যে চুরি মিডিয়া সেটাকে রিফ্লেক্ট করছে, সেটা মিডিয়ার কাজ করছে, অসুবিধা কোথায় আছে? মিডিয়া এটাই কাজ করা উচিত। আমি নিজেও মিডিয়াতে ছিলাম, আমরাও চোরকে চোরই বলেছি, অসুবিধা কোথায় আছে? সেটা মিডিয়ার কাজ করছে। মানুষ জানতে চাইছে যে কারা চোর আর কারা চোর না, সেটা মানুষ জানুক। না, আজিজুল হয়তো চাইছেন যে এইভাবে ডিম ছোড়া বা চোর চোর স্লোগান দেওয়াটা উচিত না, সিট চুরি কথা বলছে না। এবার আমি আসল জায়গায়, 34 লক্ষ মানুষের ভোটাধিকার চুরি হয়ে গেল, সেটা মিডিয়া বলছে। আমি ওই জায়গাটা পড়তে বলুক না, সেটা বহুবার আমরা আন্ডার অ্যাডজুডিকেশন দেখিয়েছি, কাজের অধিকার চুরি হয়ে যাচ্ছে, কাজের অধিকার চুরি হয়েছে সংবিধানের এই সাংবিধানিক মিডিয়া রিফ্লেক্টস, মিডিয়া বলুক না, সব বলুক, কাছাকাছি করবেন না। মিডিয়া রিফ্লেক্টস দ্য মাইন্ড অফ সোসাইটি। সমাজের যে মন সেটাকে মিডিয়া রিফ্লেক্ট করছে, এর বেশি কিছু বলার নেই আমার। এবার আমি আসল জায়গায় আসি। আপনাদের মূল যে আজকের বিষয় সেটা হচ্ছে যে অন্নদা মঙ্গল কাব্যে একটা কথা ছিল, মনে আছে? যে আমার সন্তান থাকুক দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা ওইখানটায় হয়ে গেল। এই যত সমস্যা দেখছেন, যে মমতাও চাইছিলেন যে আমার ভাইপো আমার অভিষেক যেন থাকে দুধে ভাতে, গোলমালটা এখানে হয়ে গেল। দেখুন আজকে অভিষেকের যে অবস্থা, অভিষেককে নিয়ে কে না বলছে? অভিষেককে নিয়ে বলছে কাকলি ঘোষ যা বলেছে, অভিষেককে নিয়ে শতাব্দী রায় যা বলেছে, 4 জন সাংসদ মানে রাজ্যসভার সাংসদ। আজকে সবচেয়ে বড় কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে অভিষেকের জন্য দলটা শেষ হয়ে গেল, অভিষেক আমাদের ডাস্টবিন মনে করে, অভিষেককে ইমিডিয়েটলি উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ওকে বাদ দিয়ে দেওয়া। মমতাকে ঠিক করতে হবে যে অভিষেকের সঙ্গে থাকবে না দলের সঙ্গে থাকবে। সাংঘাতিক কথা। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত 40 বছরের যিনি সঙ্গী, আমি 40 বছর ছেড়ে দিন, আমি তো এটা দেখবো যে গত 36 দিনের সঙ্গী, যেটা সব থেকে মমতার টার্মোয়েল জীবনের, সেই কল্যাণ বাবু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম দিয়েছে। এটা কিন্তু খুব ভয় ও থাকুক নয় আমি থাকবো, এর বেশি মাঝামাঝি কিছু না। একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে এই অভিষেক করছেন। দেখুন এই যে একটু আগে দেখাচ্ছিলেন না যে জাহাঙ্গীরকে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, এই একটা কথা আছে। দেখুন মনে রাখবেন যে রাজনীতিটা হচ্ছে নাথিং বাট সায়েন্স, রাজনীতি হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান কি কথা বলে? বিজ্ঞান বলে যে টু এভরি অ্যাকশন, নিউটনের 3rd ল, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকে অভিষেক যা করেছে সেটা পাচ্ছে। অভিষেক আজ একটু আগে আপনি বলছিলেন যে আমাদের জেপি নাড্ডাজি যখন শিয়াকোলে যাচ্ছিলেন তার উপর অ্যাটাক হয়। আমাদের যে এখন বর্তমান রাজ্য সভাপতি আছে মাননীয় শ্রমিক ভট্টাচার্য, তার উপর অ্যাটাক হয়। আমিও আমার চালকের যে উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে যাই, আমিও নাহলে অ্যাটাক করে যেতাম সেদিন। তারপরে অভিষেক বলেছিল এটা কিছুই না, এটা জনরোষ। একদম। আর আজকে সেই বক্তব্য আমাদের কাছে আছে, আমরা একটু পরে দেখাবো আপনাদের। আজকে দেখুন অভিষেকের অবস্থা, এই যে অভিষেকের যে অবস্থা, এটা হচ্ছে কৃতকর্মের ফল। আপনি চলে যান রিক্রুটমেন্ট স্ক্যাম, অভিষেক আছে। কয়লা চুরি, অভিষেক আছে। গরু চুরি, অভিষেক আছে। যেখানে যাবেন অভিষেক আছে। মাফিয়া রাজ, অভিষেক আছে। বালি চুরি, অভিষেক আছে। তো আজকে সবচেয়ে বড় কথা, একটা ছেলে
যার একটা কাউন্সিলর হওয়ার যার যোগ্যতা নেই, একটা বুথে সে যা নিজের বুথে পিসিকে জেতাতে পারে না, সে হয়ে গেল অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। একদম অদ্ভুত ব্যাপার। আজকে অভিষেককে প্রথমে যেটা প্রমাণ করতে হবে যে ও কি আদৌ আমাদের যারা তৃণমূলের যারা অফিস বিয়ারার আছে তাদের মনে এখনো অবধি অভিষেক বলে কিছু বস্তু আছে না, নেই। যদি অভিষেক বলে বস্তু না থাকে তাহলে হি শুড রিজাইন। মানে অভিষেক নিজে আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই দুজন ছাড়া অভিষেকের সমর্থনে কেউ আছে কিনা আমার সন্দেহ আছে। এখন অভিষেকের বাড়ির লোক আছে, কার্তিক ব্যানার্জি আছে, অভিষেকের আত্মীয় স্বজন আছে। অভিষেকের সঙ্গে জিজ্ঞাসা করুক তো ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা এবং অভিষেকের যে আত্মীয় স্বজন তারা অভিষেকের সঙ্গে আছে কি? আমি শিওর নেই। আজকে অভিষেকের দেখুন কত বড় সাহস, একটা ছেলে যে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, তার ভারতবর্ষের সংবিধানের প্রতি মিনিমাম রেসপেক্ট নেই। যে এমএলএরা সেদিন উপস্থিত ছিলেন না, তাদের নামে সই করে গেল, সই করে জমা দিয়ে দিল স্পিকারকে। আরে বাবা, আপনাকে জানেন এটা হচ্ছে সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের যুগ। ওই এমএলএরা যে সেদিন ওইখানে উপস্থিত থেকে সই করেনি, তাদের সই যে জাল করা হয়েছে সে তো ওর মোবাইল দেখলে বোঝা যাবে, মোবাইলের টাওয়ার দেখলে বোঝা যাবে যে সেদিন ওই এমএলএ অভিষেকের ওখানে ছিল কি ছিল না, তাদের নাম সই করা হয়েছে কি হয়নি। এবং তারা নিজেরাও এই সই জালিয়াতি কেসে অভিষেকের জেল অনিবার্য। এরপরে অভিষেকের ভবিষ্যৎ একটাই, বাড়িতে বসে হাফ প্যান্ট পরে বিড়ি খাওয়া। বেশ, আমরা আসবো কি করবেন অভিষেক সেটা সময় বলবে, কিন্তু আজকে সিআইডি কি করবে সেটা সময় বলবে। সঙ্গে আমরা জানতে পারছিলাম ওই যে যেখানে উনি ডিজে বাজানোর কথা বলেছেন, ওই বক্তব্যের নিরিখে যেটা সাইবার সেলে ছিল সেটাও ভবানী ভবনের ট্রান্সফার নিয়েছে, ওই মামলাটাও সিআইডি দেখবে আজকে, যেটা ঠিক হয়েছে। এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে। আজকে আমরা শুনতে পাচ্ছিলাম, এটা সবাই জানেন, এখানে আপনারাও জানেন হয়তো, খোয়াইতে ত্রিপুরাতে তার এগেনস্টে মামলা রুজু হয়েছে। 2021 সালের একটা ঘটনা, ওই সফরের সঙ্গে ওই সময় উদয়পুর আমি নিজে উপস্থিত ছিলাম, যে ঘটনা ঘটেছিল সেখানে ঘটনা ঘটেছে খোয়াইতে ত্রিপুরাতে। খোয়াই আদালতে এই বিষয়ে আজকে কেস রেজিস্টার্ড হয়েছে। এখন এই সমস্ত পুলিশের কাছে অভিযোগও হয়েছে। এই সমস্ত বিষয়ে কি জটিল পরিস্থিতি তৈরির থেকেও বড় কথা, যারা দলের এই বিপদের দিনে পাশে ছিলেন তারা বলছেন যে অ্যারোগেন্স, এই অ্যাডামেন্ট, এই অপমান সহ্য করা যায় না। তাহলে তো আজকে মানতে হবে যখন যে কল্যাণ মুখ খুলছেন আর অন্যান্যরা যে কথাগুলো বলছেন সবটা মিলছে। কিন্তু প্রশ্ন আবার এখানেও, এরা কই 4 তারিখের আগে তো কেউ মুখ খোলেননি? মানে লাথি ঝাঁটা জুতো সব সহ্য করা যায় যদি ক্ষমতায় থাকা যায়। ক্ষমতার পাওয়ার এতটাই লোভনীয়, এতটাই লিউক্রেটিভ, তার জন্য সমস্ত অপমান সহ্য করতেন এরা। যেভাবে তাদের পর্যুদস্ত করো মেনে নেব, আমার তো ক্ষমতা আছে। এটাই কি হতো। আসবো শুভজিতের কাছে, কিন্তু তার আগে আজিজুল দা যেটা বলে ব্যাখ্যা করতে চাইলেন যে জনতা কেন খেপে যাচ্ছে, কেন মিডিয়া এইগুলো দেখাচ্ছে। অভিষেক কি বলেছিলেন জেপি নাড্ডা আক্রান্ত হওয়ার পর সেদিন সন্ধ্যাবেলায়, পরে নয়, সেটাও আপনাদেরকে শোনাবো। তাহলে আজিজুল দা উত্তর পেয়ে যাবেন, সঙ্গে থাকুন। ফিরে আসলাম আবার শুভজিতের কাছে যাব। শুভজিৎ, কিভাবে দেখছো এই পুরো ঘটনাক্রম যা যা হচ্ছে এখন, এবং এই আইনের শাসন সম্পর্কে সম্পূর্ণ বিরোধী মেরুতে থেকে তোমার মতামত কি? দেখো, প্রথম কথা, এই তৃণমূল নামক দলটা নিয়ে বেশি আলোচনা করা সময় নষ্ট করার মতো ব্যাপার, ক্লোজ চ্যাপ্টার। কিন্তু তৃণমূল যে দুর্নীতিগুলো করেছে বা তৃণমূলের যে অপশাসন করেছে সেগুলো নিশ্চয়ভাবে আলোচনা করা যায় এবং করা উচিত বলে আমার মনে হয়। এবং দেখুন, 15 বছর অপশাসন করেছি, কয়েকটি সংশয়ের ব্যাপার নেই। 15 বছর তৃণমূল অপশাসন করেছে, এটাই মানে একদম ফ্যাক্ট। এর হয়েছে কি হয়নি, মানে না কেন অমুক, এটা ব্যাপার থাকার কথা নয়। কারণ তৃণমূলের লোকেরই তো মুখ খুলছে, তারা তো প্রকাশ্যে বলছে। এখন এটা কেন হয়? আমরা যখন দীর্ঘদিন তোমার স্টুডিওতে এসে বলেছি এই তৃণমূলের রাজনৈতিক দল নয়, কোনো নীতি আদর্শ নেই, পুরোটাই একটা রেজিস্টার্ড চোরের কোম্পানি, একাধিক লোক জড়ো হয়েছে বিভিন্ন ধান্দার জন্য, তখন তৃণমূলের হয়ে যারা এসে বলতেন আমাদের উপর হাসাহাসি করতেন, তোমরা শূন্য। এখন আমরা কিন্তু এক, তৃণমূল কিন্তু সংখ্যায় আমি জানি না অন্তত 80, তাই না? এখন 80টার মধ্যে 64টা কাদের, 16টা কাদের বা কত আসলে আছে আমি জানি না, আমার জানার নেই। এবং কাল কি হবে সেটাও জানি না। কিন্তু এবং দলটা থাকবে কি থাকবে না এই নিয়েও এখন প্রশ্ন উঠেছে, যদি অনেক খবর ভাসছে মার্চ হবে কি হবে না। আমার কথা, আমরা এক হয়েও কিন্তু আমরা রাস্তায় আছি এবং বিরোধী দলের ভূমিকা পালন করছি। কিন্তু যারা মানুষের ম্যান্ডেটে বিরোধী হয়েছে, মানুষের ভোটে যারা একটা বড় সংখ্যক আসন পেয়েছে, তারা কিন্তু কেউ রাস্তায় নেই, কোথাও নেই। এবং তারা যে দুর্নীতিটা করেছে এত বছর ধরে, আমি তোমাকে বলছি, আমি এখানে এসে বলেছি যে ছাত্র রাজনীতি কীভাবে নষ্ট হয়েছে, শেষ হয়েছে। এখন তো তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা তারা অনেকে মুখটুক খুলছে দেখলাম। তোমাদের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে ইউনিয়ন রুম আছে, বিভিন্ন জায়গা আছে, সেখান থেকে কী সব বেরোচ্ছে অপ্রীতিকর জিনিসপত্র, মুখে বলা যায় না টিভির সামনে, এই জিনিসপত্র আর্মস অব্দি বেরোচ্ছে।
বেডরুম পাওয়া যাচ্ছে, মানে প্রায় একটা বলতে গেলে হোটেলের মতো হয়ে গেছে কলেজগুলো। এই যে যেগুলো ঘটেছে, এই দুর্নীতি থেকে শুরু করে নিয়োগের দুর্নীতি, এইগুলো কিন্তু আমাদের বুঝতে হবে এই 15 বছর রাজ্যটা শেষ, এবং এই 15 বছর রাজ্য কিন্তু শুভজিৎ সেই সময়তেও অনেকেই মুখ খোলেননি কেন? যারা শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, যারা এখন ন্যাকামো করছে না, এখন সোজা মানে কথা বলছি, এটা ন্যাকামো। আজকে কেন তারা আমি আপনাকে বলছি এটা ন্যাকামি ছাড়া কিচ্ছু নয়। আচ্ছা। এটা ন্যাকামি। তারা তখন মধু খেয়েছে তৃণমূলের, তখন তারা তৃণমূলের মধু খেয়েছে, এখন তারা বিজেপির মধু খাওয়ার চেষ্টা করছে বা সাধু সাজার চেষ্টা করছে বলে আমার মনে হয়। এই যে তৃণমূল ছাত্র পরিষদ যারা করছে, মানে আজকেও একটা বেসরকারি স্কুল কৃষ্ণনগরে যার অ্যাকাউন্ট থেকে ভল্ট থেকে 1,70,00,000 টাকা একদম বলছি, এখন যেসব ছাত্র যার পরিচালনায় চেয়ারম্যান আমার মনে হয় মালিক খুব বড় সম্ভবত বড় ডায়লগ দিচ্ছে যে আমরা প্রেসারে পড়েছি, অমুক ছিল। কোনো প্রেসার না, তারা সব লাভের গুড় খেয়েছে, তারা সব চুরির পায়, দুর্নীতির পায়। এখন তারা বলছে কি আমরা ভালো তৃণমূল, এখন তার নতুন সংযোজন বেরিয়েছে, ভালো তৃণমূল খারাপ তৃণমূল। আমার কথা এইগুলোতে যাওয়ার কোনো দরকার নেই। এরা যারা চোর চিটিংবাজ, এদেরকে জেলে পুরতে হবে, এদের আর কোনো ব্যাখ্যা নেই। কিন্তু এখানে একটা অন্য দিক যে আলোর মধ্যে উঠে এলো, সেটা কি উঠে এলো, যে এই যে তৃণমূলের নেতা দেখলে চোর বলা হচ্ছে, অমুক করা হচ্ছে, মারধর করা হচ্ছে। দেখুন, তৃণমূলের নেতাদেরকে চোর বলছে, তাদেরকে যা হচ্ছে তাদের সেই বিরোধিতা আমি করতে পারবো না, কারণ তারা যে অত্যাচারটা করেছে এত বছর ধরে, তাদের প্রতি আমার কোনো সহানুভূতি, তার বিরোধিতা করা হয়নি, সেটা তখন ন্যায় ছিল। সহানুভূতি নেই। আজকে মানুষ চোর বলছে, তাতে আজিজুদ্দার খারাপ লাগছে। মানুষের উপর অত্যাচার করেছে, মানুষকে খুন করেছে, পলিটিক্যালি পোস্ট পোল ভায়োলেন্স করেছে, সেটা সিপিএম এর উপর হোক, কংগ্রেসের উপর হোক, বিজেপির উপর হোক, এদের প্রতি কোনো সহানুভূতি নেই। কিন্তু আমার অন্য অ্যালার্মিং বিষয় আছে। দেখুন, করতে করতে এমন জায়গায় চলে যায় যে যারা সরকার বিরোধী হয়ে যাবে তাদের উপরে এই জিনিস চলে আসবে। এই ডিম ছোড়া নিয়ে এখন কথা হচ্ছে, বা আরো যা ঘটছে, এগুলো মানুষের ভেতর থেকে বেরোচ্ছে। কিন্তু আবার এটাও দেখতে হবে, আমি তোমার স্টুডিওতে এসে বা অন্য চ্যানেলে কথা বলেছি, যখন নাকি বিজেপির নেতাদের উপর আক্রমণ হয়েছে বা বামপন্থী নেতাদের উপর আক্রমণ হয়েছে, এই যে কথা তৃণমূল বলতো কি যে জনরোষে নাকি হয়েছে, জনরোষ অথবা গোষ্ঠী দ্বন্দ্ব। কিসের কথা জনরোষ? তৃণমূল অর্গানাইজড ওয়েতে বিরোধী প্রার্থীদেরকে ভোটের দিন তার নির্বাচন কেন্দ্রে ঢুকতে দিত না। আমি তোমায় বলছি, লোকসভাতে হয়েছে, পঞ্চায়েতে হয়েছে, এমনকি বিধানসভাতেও কিছু কিছু ক্ষেত্রে হয়েছে বিরোধী প্রার্থী ঢুকতে পারেন। সে সময় ওরা বলতো জনরোষ। আমি আজও বলছি জনরোষ বলে চালিয়ে দেওয়া উচিত নয়। এই ঘটনা যা ঘটছে, মানে যেগুলো যদি আমি বলছি মব জাস্টিস ভায়োলেন্সের কথা বলছি, এটা ঠিক নয়। এদেরকে বিচারের আওতায় আনা হোক এবং এদের বিরুদ্ধে মানে যত কঠোরতম ব্যবস্থা না হোক এবং বিশেষ করে খালি রাজনৈতিকভাবে এরা কিন্তু কেউ যে বলছে না মামলা দিচ্ছে, এরা কেউ রাজনৈতিক কারণে এদের সঙ্গে এগুলো হচ্ছে না, এটা ভুল করা হচ্ছে যদি বলা হবে। আজকে আমাদের যারা আমরা পলিটিক্যাল কর্মী, আমাদের নামে মামলা আছে, ওই মামলা আমরা গর্ব করে বলি মামলা আছে, কারণ আমরা আন্দোলন করতে গিয়ে মামলা পেয়েছি। আর এরা যে মামলার মধ্যে ঢুকছে, এগুলো চুরির মামলা, মানুষকে অত্যাচার করার মামলা, চুরি তোলাবাজি করার মামলা। এই মামলা আর এই মামলা এক নয়। রাজনৈতিক কর্মী তার বিরুদ্ধে যদি মামলা হয়, দু ধরনের মামলা। তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে টাকা পয়সা মারার মামলা, লোকের ঘর লুট করার মামলা। ট্রিপলের যে ত্রাণের জন্য যে ট্রিপল এসছে, ওই ট্রিপল তৃণমূল নেতার গোডাউন থেকে পাওয়া যাচ্ছে, বাড়ির থেকে কাউন্সিলরের ঘর থেকে পাওয়া যাচ্ছে। এগুলো কিসের? এটাকে আপনি রাজনৈতিক গ্লোরিফিকেশন বলছেন? গত 15টা বছরে রাজনীতিটাকে শেষ করে দিয়েছে। এখন জাহাঙ্গীরের প্রতি সহানুভূতি দেখাবো? এই জাহাঙ্গীর গত 15 বছর যা করেছে ফলতা অঞ্চলে, আমি তোমাকে বলছি গত পঞ্চায়েত নির্বাচন 2023-এর পঞ্চায়েত নির্বাচন, গোটা বিধানসভাতে একটা জায়গায় ভোট হয়নি। ফলতা বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েতে একটা বুথে ভোট হয়নি। সব কটা বুথ নাকি আনকনটেস্টেড। ওখানে নাকি সিপিএম এর ক্যান্ডিডেট নেই, ওখানে নাকি কংগ্রেসের ক্যান্ডিডেট নেই, বিজেপির ক্যান্ডিডেট নেই, অন্য দলের ক্যান্ডিডেট নেই। হতে পারে গণতন্ত্রে কোনদিন সম্ভব এটা? যে একটা গণতন্ত্রের সব থেকে ভালো পর্যায়ে একটা যদি সাইন্টিফিক্যালি দেখা যায়, যারা পলিটিক্যাল অ্যানালিসিস করে, একটা সরকার খুব ভালো চূড়ান্ত ভালো কাজ করলো, সে খুব বেশি হলে 65%, 50% ভোট পেতে পারে, 30%, 40% লোক তাও তার বিরুদ্ধে থাকবে, তাহলে নেই। হতে পারে। এতে ফলতার নির্বাচন হলো। ফলতার নির্বাচনে আমরা কি দেখলাম? যেই বামপন্থীরা বিরোধীরা বারবার বলতো যে তাদের প্রার্থীর যে ইভিএম এর যে সিম্বল, ইভিএম এর বোতামে মেরে দিয়েছে, যেটাকে ভোট দিতে না পারে, সেই ভোটের ফলাফল আমরা দেখলাম। ঠিকই এখন বিজেপি প্রার্থী জিতেছে, সেটা অন্য বিষয়, কিন্তু বাম প্রার্থী তার ভোটের নিরীক্ষে আপনি যদি ফলাফল দেখেন তো খুব স্পষ্ট যে ফলতার মানুষ এতদিন ধরে ভোট দিতে পারেনি। এখান থেকে আমরা বারবার বলছি এই ক্লোজ চ্যাপ্টারকে বন্ধ করতে হবে। রাজ্যে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা যাতে প্রশাসন নেয়, তার পক্ষে আমরা বলবো। আমার আরেকটা কথা, যে নতুন সরকার এসছে, এখন সরকার যদি খালি এখন তৃণমূল খালি বলতো 34 বছর, এখন এরাও যদি বলে যায় যে 15 বছর, খালি 15 বছর নিয়ে নিশ্চিত আমরা দুর্নীতিগুলো তুলে দেবো, তার বিরুদ্ধে কথা বলবো। কিন্তু এই যে সরকার বলেছিল যে 3,000 টাকা করে বেকারদের, আমি খুব দাবিগুলো বলছি যে বেকারদেরকে ভাতা দেওয়া হবে, সে ভাতা এখনো বেকার এখনো অবধি পায়নি। এই যে ধরো বার্ধক্য ভাতা, এখনো বার্ধক্য ভাতার কিন্তু ফর্ম
তা ফিল আপ শুরু হয়নি। এখনও কিন্তু যারা বলেছিল 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হয়নি, এখনও যারা বলেছিল যে আমরা তৃণমূলের লোকেদেরকে নেব না, তাহলে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের লোকেরা এবিভিপি হয়ে যাচ্ছে কি করে? যেই তৃণমূলের মধ্যে দিয়ে আমরা দেখতাম তারা বলতো যে এখানে এসএফআই করা যাবে না, বা এখানে এবিভি করা যাবে না, বা এখানে অন্য দল করা যাবে না, সেই লোকগুলো এখন কলেজের মধ্যে বলছে এখানে এবিভি ছাড়া অন্য কিছু হবে না। তাহলে এটারও পরিবর্তন হওয়ার কিন্তু আমাদের প্রয়োজন। ঠিক, অবশ্যই তার জন্য শুভজিৎ যে সমস্ত প্রত্যাশাগুলো করছে খুব স্বাভাবিক, কারণ পরে বামপন্থী, আগে তো রাজ্যের মানুষ, আগে তো বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের অধিবাসী, সেই হিসাবে যে সমস্ত কথাগুলো বিজেপির ম্যানিফেস্টেশনে ছিল সেইগুলো অবশ্যই করা উচিত। আমি একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, আবার আলোচনায় থাকবো। শক্তি মৈত্রীকে দিয়ে শুরু করব, সঙ্গে থাকবেন। আসুন এবার আপনাদেরকে শোনাবো যে ওই আমরা আবারও বলছি যে আজিজুলদা যে ব্যাখ্যাটা করছেন যে মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আইনকে নিজের হাতে যেন না তুলে নেয়, আর পাশাপাশি দায়িত্ব হচ্ছে মিডিয়ার, যেরকম মানে একটা জিনিস মার্জনা করবেন, আমার বলতে বাধ্য হতে হচ্ছে, এই বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যানকে যেভাবে ডিম দিয়ে আক্রান্ত করেছেন মানুষ, সব্যসাচী দত্তের যে সমস্ত জায়গায় ডিম লেগেছে এতে ওনার শারীরিক ক্ষতি হতে পারত, এটাও অত্যন্ত আমার মনে হয় গুরুত্ব দিয়ে দেখা উচিত। এই আক্রমণের আমরা নিন্দা করি, কিন্তু কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? বলেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি, তখন ডায়মন্ড হারবারের সাংসদ তিনি, কি বলেছিলেন তিনি, শুনবো। আবার বলছে আমরা নাকি গুন্ডামি করছি। আজকে বিজেপির জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। কোথায় কোথায় আবার বলছে আমরা নাকি গুন্ডামি করছি। আজকে বিজেপির জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। সালটা 2020 সাল, 20 তারিখ ডিসেম্বরের, সেই দিন এই আক্রমণের ঘটনা ঘটে এবং তারপর অভিষেক বলছেন যে সাধারণ ডায়মন্ড হারবার এসে তিনি গাড্ডায় পড়েছেন। আমি কি করতে পারি? বিক্ষুব্ধ মানুষের জনরোষ। আমার মনে হয় যে বললেন না যে যে যেমন কাজ করে তার ফিডব্যাকটা, চার্লস নন্দী বলছিলেন, মিস্টার নন্দী বলছিলেন, আমার এই ছবিটা আমি বারবার করে মানুষকে দেখাতে চাই যে বিক্ষুব্ধ জনরোষের কোনো রং হয় না, আইডেন্টিফিকেশন হয় না। এটা অভিষেক জানতেন, আর এখনো আজও ওরা জানেন। আজিজুলদা হয়তো জানেন না কিছু কিছু অনেক ক্ষেত্রে। অভিষেকের গাড্ডা বললো না, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল? একদম একদম একই জিনিস। মমতা জনরোষের কথা বলেছিলেন কিনা আমার খেয়াল নেই, কিন্তু আমার পরিষ্কার মনে আছে অভিষেক বলেছিলেন। আমি এই বক্তব্যটা আপনাদেরকে শোনালাম 2020 সাল, আজ থেকে 6 বছর আগে, প্রায় 5.5 বছর আগে অভিষেক বলেছিলেন। আমি শক্তিদার কাছে আসি। শক্তিদা, আমার কাছে আরেকটা ভিডিও রয়েছে যেটা আমি এখনও কাটাতে পারিনি বা আমার কলিগদেরকে দিতেও অবকাশ পাইনি। আমি কালকে এতে দেখাচ্ছিলাম, আমার ফেসবুকে আমি পোস্ট করেছি, একবার শুনুন তো। এই গলাটা শুনে চিনতে পাচ্ছেন এটা কার গলা? রাহুল গান্ধীর গলা। लोगों ने सब जानता है कि तृणमूल ने भ्रष्टाचार किया। আমার কথা, কাল থেকে আকাশে বাতাসে রাজনীতির অলিন্দে যে কথা ঘুরপাক খাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে মার্জড হতে চলেছেন। আমি মার্জ বলবো না, বরঞ্চ আজ যা রাজনৈতিক কন্ডিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি বলবো উনি কংগ্রেসে বিলীন হতে যাচ্ছেন। আপনারা যারা রাজ্য কংগ্রেস, মানে ধরুন এরপর আপনি কোনোদিন ফুলচাঁদ শেখের বাড়ির সামনে গেলেন, উনি তো আপনাকে বলবে যে পঞ্চায়েত নির্বাচনে আমার পরিযায়ী শ্রমিক ছেলেকে গুলি করে তৃণমূলের দুষ্কৃতীরা মারল। ফুলচাঁদ শেখ, তার পরিবারকে কি উত্তর দেবেন? এবার আপনাদের একজন খুন হয়েছে বিধানসভা নির্বাচনে আসানসোলে, তার দেবজিৎ বা কিছু নাম বা দেবরাজ, তার পরিবারকে কি উত্তর দেবেন আপনারা? আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেওয়া মানে তাদের চুরি জোচ্চুরি সব দায় কম বেশি জাতীয় কংগ্রেস নিল। না না, আমি একটা কথা বলি যে কংগ্রেসের সঙ্গে মার্জ হচ্ছে না, কংগ্রেসের সঙ্গে বিলীনও হচ্ছে না। আচ্ছা, আজকে সে দিল্লিতে দেখা করতে গেছে, আজকে 90 মিনিটের বৈঠক রাহুল গান্ধীর সঙ্গে। তাকে তো বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায় না। আজকে সকালে পার্টির স্ট্যান্ডটা কি? আমার পার্টি কি কখনো বলেছে যে কংগ্রেসের সঙ্গে মমতা ব্যানার্জি পার্টি মার্জ হয়ে গেছে? কখনো কি এই কথা বলেছে? আমি তো বললাম শোনা যাচ্ছে রাজনীতির অলিন্দে, আমি তো বলিনি অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট। হিয়ার টকে আকাশে বাতাসে কে উঠলো, তোমার চ্যানেলে বসে সেই আলোচনাগুলো করে সময় নষ্ট করো না।
আসল আমি একটা আসল কথা বলে দিই তাহলে। হ্যাঁ, বলো। আপনাদের প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি শুভঙ্কর সরকার তিনি বলছেন যে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী মেনে নিলে অল ইজ ওয়েল। না, তা বলে সব লোক স্বাগত। না, তা শোনাবো বলে- একবার কালকের না, বাইকটা? আমি বলে দিচ্ছি, আমার কাছে আছে দাদা। আমার কাছেও আছে, আমি কালকে ছিলাম। বিপদ। ব্যাপারটা হচ্ছে যে সংবিধানকে মেনে হ্যাঁ। রাহুল গান্ধী এবং খার্গেজিকে এবং বিজেপির সঙ্গে লড়াই করার মতো জাতীয় কংগ্রেস এই সত্যকে মেনে যদি কেউ দলে আসতে চায় তাকে স্বাগত। রাহুল গান্ধীর কথাটা বলেনি? একবার খোঁজো কার্তিক দা আর খোঁজো, রিনান্দ্রেই। তার আগে বলেন। কালকে শুভজিৎ সরকার কি বলেছেন, শুভঙ্কর সরকার কি বলেছেন গতকালকের বক্তব্য আমরা আজকে একবার আচ্ছা, শোনাবো। এবার আমি বলি। এবার আপনি বলে নিন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ইংরেজিতে একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের আজকে কাঁচরাপাড়ায় একটা স্কুল থেকে প্রায় 2.25 কোটি টাকা পাওয়া গেছে। কাঁচরাপাড়ায় নাম করা স্কুল, আমার জেলা, সেইখানে 2 কোটি প্রায় 1 কোটি 75 লক্ষ টাকা পাওয়া গেছে। সুরেন্দ্রনাথ কলেজ থেকে যে জিনিস পাওয়া গেছে সেগুলো তোমার এই সম্প্রচারে বলে নিজের শিক্ষা দীক্ষাকে বিসর্জন দিতে চাই না। আজকে শাহজাহান যা করেছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা মাত্রা থাকা চাই। আজকে বিজেপির ভালো, এবং আজকে হঠাৎ কাকলি ঘোষ দস্তিদার তাদের কাছে ভালো হয়ে যাচ্ছে। এই নারদা সারদাকে কাণ্ডে কাকলি ঘোষ দস্তিদারকেও আমরা টাকা নিতে দেখেছি। আজকে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে বিজেপির জন্য কোনো দরজা খোলা থাকবে না, আজকে কিন্তু সব বিজেপির দরজায় যাচ্ছে। কোথায়? একটা কথা জানা দরকার, না গেলেও দরজাটা বন্ধ আছে না এখন। দরজা বন্ধ নেই, দরজা বন্ধ নেই, খোলা। দরজা বন্ধ নেই। রাজ্যসভায় আজকে সন্তোষমোহন দেবের মেয়ে এতদিন পর তার বোধোদয় হলো, সে পদত্যাগ করে সুস্মিতা দেব সে চলে গেল কার কাছে? হেমন্ত বিশ্ব শর্মার কাছে। সে গিয়ে বলছে যে তার প্রদর্শিত পথেই চলবে। এখন কেউ তো বাচ্চা ছেলে নয়। আচ্ছা, আসুন আমি শক্তিদার বক্তব্যের পরে আবার শক্তিদার কাছে আসতে চাইবো, কিন্তু যেতে যেতে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কালকে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে তার বক্তব্যে কি বলেছেন একবার দ্রুত খুব মন দিয়ে শুনুন। जो आरएसएस का विचारधारा और भाजपा का जो तानाशाही, इसका विरोध में हमारा नेता, देश का नेता जननायक राहुल गांधी का जो लगातार लड़ाई, कोई कॉम्प्रोमाइज कभी नहीं किया, कितना उनका ऊपर अत्याचार हुआ। हम लोग चाहता है राहुल गांधी ओनली द वॉइस फॉर द डाउन ट्रोडन पीपल, फॉर द सफरर पीपल, उनको ही प्रधानमंत्री होना चाहिए। और ये बात को जो लोग मान लेगा उसके लिए हमारा डोर इज ओपन। और जो टेंटेड है, बात हो रहा है ना, जो गलत आदमी है उसको क्या कांग्रेस लेगा? जिसका दम नहीं है वो कांग्रेस में नहीं आएगा। जो गलत आदमी वो वॉशिंग मशीन ढूंढेगा, जो वॉशिंग मशीन जो অ্যালুমিনিয়াম এগুলো লাগবে না। যেটা বলার সময় রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে যিনি মানবেন তিনি যাই করুন না কেন তিনি স্বাগত। না তিনি যাই করুন না কেন, তারপরের কথাটা তুমি বাদ দেবে কেন? তারপরের কোন কথা বাদ দেবো? এটাই তো মূল কথা। এটাই তো মূল কথা। তারপরের কথাটা হচ্ছে মূল কথা রাহুল গান্ধীকে যিনি মানবেন, যারা, কারণ এর মধ্যে আপনাদের ইন্ডি জোটে ভাঙন শুরু হয়ে গেছে, কংগ্রেসকে মানতে নারাজ একাধিক দল। একাধিক দল নয়, ডিএমকে গেছে তার কারণ আছে, ডিএমকে গেছে তার কারণ আছে। আচ্ছা, আপনার কি রাহুল গান্ধীকে মানতে অসুবিধা? না, একদম শুভঙ্কর সরকার যেটা বলছে আপনি তার বিরোধিতা না। করছেন। আমি শুভঙ্কর সরকারের মিসরিপ্রেজেন্ট করা হচ্ছে তোমার এই না, চ্যানেল। উনি তো বলছেন যে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে যে মানবে তাকেই স্বাগত। বলেছে যে বরাবর আরএসএস এর বিচারধারার বিরুদ্ধে একটা লোকই লড়াই করেছে, রাহুল গান্ধীকে যে মানবে তারপরের লাইন হচ্ছে সেই স্বাগত। এবং তারপরেও বলেছে যে ওয়াশিং মেশিনে যারা টেন্টেড, যারা দাগি, তারা আমাদের কাছে। আমি বুঝি একটা সর্বভারতীয় দলের বিভিন্ন রাজ্যে বিভিন্ন তো পার্সপেক্টিভ থাকে। আমাদের প্রদেশ কংগ্রেসের শক্তিদা তো আমাদের এখানকার নেতা, অধীর রঞ্জন চৌধুরীর মতো নেতা
তাদেরকেও বারবার বিড়ম্বনার সামনে পড়তে হয়, না, বারবার না, বিড়ম্বনার সামনে। আমরা তো আর কোনো সেন্ট্রাল কমান্ড যা করে, আমি কখনোই শক্তিদার এই অনুভূতির সঙ্গে একমত, সহমত। অনেক সময় সেন্ট্রাল কমান্ডের কথা মাথা নিচু করে মেনে নিতে হয়। আচ্ছা, আমি এবার একটু বলেন। না, এরপর একটা বিরতি নিয়ে নিই, তারপর আমি ফিরে এসে আবার আলোচনা নেক্সট রাউন্ডে থাকবো। একটা বিরতির পরে ফিরছি, সঙ্গে থাকুন। যদি আমাকে এখন বাঁচতে বলা হয় যে বাইটস অফ দ্য ডে কোনটা, আমি বলবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সবার কাছে আমার মনে হয় সমানভাবে গ্রহণযোগ্য হবে। আজকে কল্যাণ যেভাবে মুখ খুলেছেন এবং সেই অভিষেক রাজ, সেই অভিষেকের বিরুদ্ধে যার এগেনস্টে কন্টিনিউ অভিযোগ আসছে, তার বিরুদ্ধে আজকে কথা বলেছেন। তবে কুণাল কি বলছেন এরপর? কুণাল ঘোষ, বেলেঘাটার বিধায়ক, এখনো পর্যন্ত মমতার দিকে থাকা একটি মুখ, তিনি কি বলছেন শুনব। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পুরনো দিনের সাথী, সৈনিক এবং দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ, আইনজীবী। ফলে তিনি আইনজীবী হিসেবে কোন বিষয়টা তার হয়তো মনে লেগেছে বা তিনি আহত হয়েছেন, সেখানে তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন তার উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। এরকম হতে পারে পরবর্তীকালে আলোচনার মাধ্যমে যে বিষয়টা নিশ্চয়ই তিনিও প্রেক্ষিতটা হয়তো আলোচনার। কুণালদার দলের মুখপত্র ঠিকই, কিন্তু যখন কুণালদার কিছু বলা থাকে না, উনি বলেন যে আলোচনা করে পরে জানানো হবে। সেটা পরেটা কবে আসবে আমি জানি না, উনি কবে বলবেন সেটা পরে। আসুন 1 মিনিট করে টাইম প্রত্যেক গেস্টের কাছে থাকবে আমাদের এই সময় থেকে। আমি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করব যে অভিষেকের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এর এই অকৃত্রিম ভালোবাসা এবং দায়বদ্ধতা, একটা দলকে স্যাক্রিফাইস করে দিচ্ছেন কিন্তু অভিষেককে ছাড়ছেন না, তার কারণ কি? সবাই বলবেন তাদের দৃষ্টিকোণ থেকে। আজিজুল্লাহ, দেখো, ভারতবর্ষে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে। মতাদর্শগতভাবে স্ট্রং দল, যেমন একটা ভারতীয় জনতা পার্টি বা জাতীয় কংগ্রেস বলো বা বামপন্থী সিপিএম, সিপিআই, আরএসপি, এই দলগুলো একটা আইডিওলজিকে বেস করে তারা গড়ে উঠেছে এবং তাদের সাংগঠনিক স্ট্রাকচারটাও কিন্তু একটা অন্য রকমের। আর কিছু দল আছে, দেখবো আরজেডি বলো, সমাজবাদী পার্টি বলো বা তৃণমূল কংগ্রেস বলো, ব্যক্তিকেন্দ্রিক দল। এবং এই রাজ্যে 28 বছরের যে দলটা তৃণমূল কংগ্রেস, এটা কিন্তু বারবারই শুনতে হয়েছে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এই তো ঘটনা, মিডিয়াতে বারবার কথা। সুতরাং একটা রাজনৈতিক দলের তার সাংগঠনিক চরিত্র কেমন এবং তার ওয়ে অফ ডেলিভারিটা কেমন হয়, সেটা তৃণমূল কংগ্রেস ডেলিভারি সেটা পরিষ্কার বোঝা যায়। কিন্তু লাস্টের এবং আমি বলি, লাস্টের 5 বছর, এই যে আপনাদের ক্ষমতার 14 বছর 15 বছরের লাস্টের 5 বছর, এটা শোনা যেত প্রত্যেক নেতা, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি কিন্তু অভিষেক। হ্যাঁ, এক্স্যাক্টলি। অনেকে মহাভারতের তুলনা টেনে বলতেই পারে, তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্রের মতো তিনি থেকে গেলেন? ফলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে চরিত্রায়িত করা হচ্ছে বা তিনি করেছেন, আমি তো বলবো, দেখো, রাজনীতির সম্ভাবনা শিল্প, কিন্তু একটা সম্ভাবনা তিনি তৈরি করতেন। যেমন 2019-এ পরাজিত হয়ে রাহুল গান্ধী তার সর্বভারতীয় সভাপতিত্ব তিনি ত্যাগ করেছিলেন, এখনো কিন্তু সভাপতি হননি। কিন্তু তিনি পরাজয়ের দায় যদি স্বীকার করে নিতে পারেন, কারণ এটা তো ঘটনা, তিনি প্রধান নিজেই মানেননি, প্রধান সেনাপতি হিসাবে তিনি নির্বাচনটা লড়েছেন। চার্লস নন্দী, সময় খুব কম, চার্লস নন্দী। না, আমার যেটা মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিষেক নির্ভরতা, এটার মূল কারণটা হচ্ছে বিজেপি। 2021-এ যখন মমতা বুঝতে পেরেছিলেন যে পরাজয় আসন্ন, এবং সেই সময় যতই ওদের দলে আপত্তি থাকুক না কেন, যে আইপ্যাককে নিয়ে আসা এবং আইপ্যাক নির্ভরতা নিয়ে ওরা বিজেপিকে হারিয়ে যে ক্ষমতা এসেছিল, তার জন্য অভিষেকের উপরে মমতার নির্ভরতা অনেক বেড়ে যায়। কিন্তু পরবর্তীকালে সেই সুযোগে অভিষেক যে কয়েক হাজার কোটি টাকা চুরি করে নেবে, সেটা মমতাও ভাবতে পারে, সেটা মমতাও মনে হয় বুঝতে পারেননি, সেটা পরবর্তীকালে বুঝতে পেরেছেন যে যেহেতু গোলমাল হয়ে গেছে। ঠিক ঠিক, শুভজিৎ। যে দেখুন, মতাদর্শ যদি না থাকে তাহলে রাজনীতিতে যা হওয়ার তাই এখন তৃণমূলের সাথে ঘটছে। এই আলোচনা ফলাচনা কার সাথে করবে? এই যে কুণাল ঘোষ বললেন যে আলোচনা করবে, আলোচনা করতে গেলে তো লোক লাগে, পার্টিতে আরো 5টা লোক লাগে। এখন তৃণমূল পার্টিতে তো 2টো লোক রয়ে গেছে, বাকিরা তো কেউ জানে না যে কালকে তারা তৃণমূলে থাকবে কি পরশু না। কিন্তু আবার ঋতব্রত তো বলছেন ওটাই তৃণমূল, ওই আর কি, মানে ঋতব্রত আবার বালিশাটা তৃণমূল, চটিচাটা তৃণমূল, অনেক ধরনের তৃণমূল এখন আছে। আবার অন্য
ধরনের কিছু চাটা তৃণমূল আসতে পারে। এখন এটা ব্যাপার না, ব্যাপারটা হয়ে গেছে কি, দেখুন রাজনীতিতে আমি আবারও বলছি, নীতি এবং আদর্শ, মতাদর্শ এগুলো হচ্ছে প্রাইমারি কন্ডিশন। এই কন্ডিশন যখন না থাকে তখন রাজনীতিতে যারা রাজনৈতিক দল বানায় সেটা রাজনৈতিক দল না ছিল কোম্পানি হয়, এবং সে কোম্পানিতে কিছু ইনভেস্টমেন্ট করে, প্রফিট মার্জিন থাকে যে এতটা প্রফিট করতেই হবে, এবং তাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি জানি আপনারা কেন গ্লোরিফাই করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব একটা বিরাট নেত্রী হিসেবে, আমি খুব আমার হয়তো মনে হতে পারে আমি এটা কি কথা বলছি। আপনি ইতিহাস দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন নাকি রাজনীতি করছেন উনি কখনো কংগ্রেস, কখনো বিজেপি, কখনো অন্য দলের সঙ্গে থেকেছেন, উনি কিন্তু কোনোদিন ক্ষমতার বাইরে থেকে থাকেননি, যেটা এখন ঘটেছে। বামপন্থীরা আমরা রাজনীতি করি, আমরা শূন্য পাই, যা পাই, আমি বলছি যে কোনো পার্টি না, আমি যে কোনো পার্টির ক্ষেত্রেই বলছি, পার্টি কংগ্রেসও একসময় খারাপ রেজাল্ট করেছে, বিজেপি করেছে, আমরা করেছি। আমি পার্টিতে রাজনীতিতে ভোটে হারা যেটা থাকতেই পারে, এটা ভুল কিচ্ছু নেই, কিন্তু যখন আপনি কোনোদিন সেই ছাদটা পানি নেই, কোনো রাজনীতি নেই, আন্দোলন নেই, পুরোটাই কখনো সেন্টারের সঙ্গে আপনি আন্ডারস্ট্যান্ডিং করে থেকেছেন, তাহলে যা হওয়া তাই হয়েছে। শক্তিদা ছোট্ট করে বলবো, আমি ছোট্ট করেই বলছি যে আজকে শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বোধোদয়টা অনেক দেরিতে হলো। মমতা যতদিন ক্ষমতায় ছিল সবাই সেই ক্ষমতার বুটটা খেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে পেছন থেকে ছুরি মেরেছে, বিজেপির সঙ্গে থেকে এই অনুপ্রবেশ নিয়ে বিজেপিকে ছুরি মেরেছে। মানে শক্তিদা যখন বলছেন তখন পাশে এই ছবিটা দেওয়ার কি মানে আছে? উনি বলছেন কংগ্রেসকে ছুরি মেরেছে পেছন দিক থেকে, তখন সোনিয়া গান্ধী মমতাকে জড়িয়ে রয়েছে সেই ছবিটা। সোনিয়া গান্ধী মমতাকে জড়িয়ে ধরেছে, এটা দেখাতেই পারো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা ইন্ডিভিজুয়ালি, তার কোনো আদর্শ নেই, তার কোনো নীতি নেই, দলের কোনো স্ট্রাকচার নেই, দলের কোনো কনস্টিটিউশন নেই। তা সেই দল আজকে এই প্রথম মমতা ক্ষমতার বাইরে থেকে মমতার অস্তিত্বটা বোঝা যাচ্ছে। সেইখানে কুণাল কি বলল, আজকে কল্যাণবাবু কি বললেন, 40 বছর তিনি বলছেন রক্তের সম্পর্ক বড় না 40 বছর। তবে কি কোনোভাবে ক্ষমতায় থাকার জন্যই মমতা দিল্লি ছুটে গিয়েছেন, আলিঙ্গন করেছেন কংগ্রেসের হাই কমান্ডকে? না, এটা একটা বড় প্রশ্ন আছে। না, কংগ্রেস এখন ক্ষমতায় নেই। কংগ্রেস দিল্লি না থাকলে একটা দল থাকবে না, কংগ্রেস ক্ষমতায় নেই। আরে সেন্ট্রালে সর্বভারতীয় একটা দল, বিরোধী রাজনৈতিক প্রাচীন একটি দল, বিরোধী হোক না, বিরোধী আসলে তো কনস্টিটিউশনাল একটা স্টেচার। উনি যদি ওনার যোগ্যতা থাকতো, গ্রহণযোগ্য থাকতো, উনি ইলেকশনে লড়তেন, আগামী দিনে একা লড়বো। একদম তাই। সেই সাহস কেন দেখাচ্ছেন না? কেন কংগ্রেসের তরিতে উঠে বৈতরণী পার হতে চাইছেন? ঘাড়ে ভর দিয়ে আর পার হওয়া যাবে না। বেশ, তাহলে রাজ্য কংগ্রেসের কথা কি সেন্ট্রাল কমান্ড শুনবে? এটা পরবর্তীকালে যেরকম প্রশ্ন থাকছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন বা অভিষেক, বারবার করে কিন্তু এই প্রসঙ্গগুলো উঠে আসবে আগামী দিনে। আর জনরোষ, জনবিক্ষোভ, যার কোনো সুরাত হাল হয় না, যার কোনো ফেস হয় না, বহু চলচ্চিত্রে আছে যে মবের কোনো অ্যাকচুয়াল কনফিগারেশন হয় না, তাহলে আমরা তাকে কি করে ডিটেক্ট করব? যা হচ্ছে ক্যামেরার সামনে আমরা সেটা দেখাতে বাধ্য হচ্ছি। আমি আজিজুল জুলদার কাছে অবশ্যই এই ব্যাপারে ক্ষমা প্রার্থী যদি আপনার কোনো জায়গায় খারাপ লাগে, কিন্তু মানুষ যেটা চাইছেন এবং মানুষ হাততালি দিয়ে বেশ র্যালিশ করছেন, আপনাকে কি বলবো, আমাদের পাবলিক রেসপন্স সেটাও অনেক বেড়েছে। আশা করি আপনার আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। নমস্কার।